প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে জীববিজ্ঞান প্রথম পত্রের উদ্ভিদ বিজ্ঞানের আরেকটি অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগের অনলাইন ক্লাসগুলোতে আমরা দেখছিলাম একাদশ অধ্যায়ের জীব প্রযুক্তির জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে। গত ক্লাসে আমরা দেখেছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা আরডিএনএ টেকনোলজির কিছু গুরুত্ব। আজকে আমরা এর বাকি অংশগুলো দেখব। তোমাদের সাথে আছি আমি নাসরিন সুলতানা জেসি, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান, কুমিল্লা সরকারি সিটি কলেজ। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি একটি সারা জাগানো পদ্ধতি, যেটা আমরা গত ক্লাসে কিছুটা জেনেছি। কয়েকটি ক্ষেত্রে এটি বেশ ব্যবহার করা হচ্ছে: কৃষি ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, শিল্প ক্ষেত্রে, পরিবেশ সংরক্ষণে। গত ক্লাসে আমরা দেখেছিলাম কৃষি ক্ষেত্রে এবং শিল্প ক্ষেত্রে। আজকে আমরা দেখব চিকিৎসা ক্ষেত্রে এবং পরিবেশ সংরক্ষণে কি কি ধরনের ভূমিকা রয়েছে। প্রথমেই দেখে নিই চিকিৎসা ক্ষেত্রে। চিকিৎসা ক্ষেত্রে আরডিএনএ প্রযুক্তি প্রয়োগের ফলে বিভিন্ন দুষ্প্রাপ্য এবং ব্যয়বহুল ঔষধ সহজলভ্য হয়েছে। হরমোন উৎপাদন। মানুষের ইনসুলিন জিন, সোমাটোট্রপিন যেটাকে বলা হয় বৃদ্ধি হরমোন, সোমাটোস্ট্যাটিন জিন যেটাকে বলা হয় বৃদ্ধি রোধক, এবং এরিথ্রোপোয়েটিন জিন ব্যাকটেরিয়াতে স্থানান্তর করে উক্ত ব্যাকটেরিয়া দ্বারা বর্তমানে বাণিজ্যিকভাবে এইসব হরমোনগুলো উৎপাদন করা হচ্ছে। একটু আগে যে হরমোনগুলো আমরা দেখলাম সেগুলো দেখি এগুলো কি কি কাজে ব্যবহার করা হয়। ইনসুলিনটা ব্যবহার করা হয় ডায়াবেটিস রোগের চিকিৎসায়। ছবিটা দেখো, এখানে একটা ছেলের ছবি দেওয়া আছে যার বয়স হচ্ছে 17 বছর 6 মাস। 17 বছর 6 মাস বয়সের একটি ছেলেকে দেখতে অনেকটা শিশু সুলভই মনে হচ্ছে। কেন মনে হয়? অর্থাৎ যেসব শিশুরা বামুন হয়ে থাকে তাদেরকে দেখতেই বয়স হয়ে গেলে অনেকটা বাচ্চা বাচ্চা চেহারাটা দেখা যায়। মানব শিশুর বামনত্ব চিকিৎসায় সোমাটোট্রপিন ব্যবহার করা হয়। মানুষের অ্যাক্রোমেগালি এবং হাড়ের অনিয়ন্ত্রিত বৃদ্ধিজনিত রোগের চিকিৎসায় সোমাটোস্ট্যাটিন ব্যবহার করা হয়। কিডনি বিকলজনিত রক্তশূন্যতা দূরীকরণে এরিথ্রোপোয়েটিনের ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ যাদের কিডনিজনিত সমস্যা দেখা দেয় বা কিডনি বিকল হয়ে যায় সেক্ষেত্রে রক্তশূন্যতা দেখা দেয়। রক্তশূন্যতার অবস্থাটা দূরীকরণ করার জন্য এরিথ্রোপোয়েটিন ব্যবহার করা হয়। এখন দেখি ইন্টারফেরন সম্পর্কে। মানুষের দেহে ভাইরাস আক্রান্ত কোষ কর্তৃক অতি অল্প পরিমাণে ভাইরাস বিরোধী যে গ্লাইকোপ্রোটিন তৈরি হয় তাকে ইন্টারফেরন বলে। মানুষের ইন্টারফেরন জিনকে ব্যাকটেরিয়াতে স্থানান্তর করে ওই ব্যাকটেরিয়া দ্বারা বাণিজ্যিকভাবে ইন্টারফেরন তৈরি করা হচ্ছে। ভাইরাসজনিত বিভিন্ন রোগ যেমন জলাতঙ্ক, হেপাটাইটিস বি, হার্পিস, প্যাপিলোমা এসব ভাইরাস সংক্রমণ এবং ক্যান্সার চিকিৎসায় এটা ব্যবহার করা হয়। এখানে দুটো ছবি দেখতে পাচ্ছি, যে দুটো ছবিতে হার্পিস রোগ হলে কি ধরনের ইনফেকশন হতে পারে সেটা দেখানো হয়েছে। এই ধরনের রোগের চিকিৎসার ক্ষেত্রেও ইন্টারফেরনকে ব্যবহার করা হয়। এছাড়াও আমরা জানি জলাতঙ্ক হচ্ছে পাগলা কুকুর যখন কামড় দেয় তখন এই রোগটা দেখা দেয়। এই ক্ষেত্রে হয় জলের প্রতি আতঙ্ক, অর্থাৎ প্রচন্ড পিপাসা পেলেও সে পানি খেতে পারে না। এই ধরনের রোগের ক্ষেত্রেও এটি ব্যবহার করা হয়। ভ্যাকসিন উৎপাদন। আরডিএনএ প্রযুক্তির সাহায্য নিয়ে বর্তমানে হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন উৎপাদন করে বাজারজাত করা হচ্ছে। আশা করা যায় যে এই প্রযুক্তির সাহায্যে খুব শীঘ্রই এইডস, জলাতঙ্ক, কলেরা, ম্যালেরিয়া এসব রোগের ভ্যাকসিন উৎপাদন করা সম্ভব হবে। মেডিসিনাল এনজাইম উৎপাদন। আরডিএনএ প্রযুক্তির সাহায্যে বর্তমানে ব্যাকটেরিয়া দ্বারা চিকিৎসা কার্যে ব্যবহার করা হয় এরকম কিছু মনুষ্য প্রোটিন বা এনজাইম বাণিজ্যিকভাবে তৈরি করা হচ্ছে। এদের মধ্যে উল্লেখ্য হচ্ছে ট্রিপসিন, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, ইন্টারলিউকিন 2 ইত্যাদি। এগুলো কি কি কাজে ব্যবহার করা হয় সেগুলো দেখে নেই। ট্রিপসিন ব্যবহার করা হয় ক্ষত নিরাময় এবং চোখের ছানি অপারেশনে। টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর ব্যবহার করা হয় স্ট্রোক ও হার্ট অ্যাটাকের চিকিৎসায়, যে অবস্থাটাকে আসলে বলা হয় থ্রম্বোসিস। ইন্টারলিউকিন 2 ক্যান্সার কেমোথেরাপিতে ব্যবহার করা হয়। এবার আসি রোগ নির্ণয়ের ক্ষেত্রে। আরডিএনএ প্রযুক্তির সাহায্যে পছন্দ অনুযায়ী প্রচুর পরিমাণে মনোক্লোনাল অ্যান্টিবডি উৎপাদন করে সেগুলোকে বিভিন্ন সংক্রামক রোগ ও ক্যান্সার চিকিৎসায়, দেহাভ্যন্তরের টার্গেট অণু ও জীবাণু শনাক্তকরণ এবং আরো অনেক কাজেই ব্যবহার করা হচ্ছে।
ড্রাগ ফার্মিং। আরডিএনএ প্রযুক্তির সাহায্যে ট্রান্সজেনিক গরু, ছাগল, ভেড়া এসব সৃষ্টি করে তাদের দুধ, রক্ত এবং মূত্র থেকে কিছু দুর্লভ মানব প্রোটিন সংগ্রহ করা হয়, যা মানুষের কিছু বংশগত সাধারণ রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়, যেমন হিমোফিলিয়ার চিকিৎসায় অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর 9, এমফাইসেমার চিকিৎসায় আলফা-1 অ্যান্টিট্রিপসিন। এভাবে ট্রান্সজেনিক প্রাণীর মাধ্যমে ঔষধ আহরণকে ড্রাগ ফার্মিং বলে। দুটো ছবি দেখা যাচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে যে একটা ছবিতে আঙুল কেটে গেছে, রক্ত বেরোচ্ছে, এবং আরেকটা ছবিতে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। এ ধরনের ক্ষেত্রে আমরা যে দেখতে পাই, আমাদের যে কোনো অঙ্গের কোনো অংশ কেটে গেলে পরে সেই জায়গাটা রক্তের একটা স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে রক্ত জমাট বেঁধে রক্তক্ষরণটা বন্ধ হয়ে যায়। কিন্তু এই হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে রক্তক্ষরণ সহজে বন্ধ হয় না। কি ঘটে সেটা একটু দেখে নেই। এটা একটা সাধারণ ব্লাড ভেসেল, দুই জায়গাতে দেখা যাচ্ছে। যারা হেলদি, অর্থাৎ যাদের হেমোফিলিয়া রোগ নেই, তাদের ক্ষেত্রে যদি হেমোরেজ হয় অর্থাৎ কেটে যায়, তাহলে ব্লাডের স্বাভাবিক প্রক্রিয়াতেই ক্লটিং হয়, অর্থাৎ রক্ত জমাট বেঁধে রক্তক্ষরণটা বন্ধ হয়ে যায়। কিন্তু যাদের হেমোফিলিয়া রয়েছে তাদের ক্ষেত্রে এই রক্ত জমাট বাঁধা প্রক্রিয়াটা বাধা পায়, যে কারণে রক্তক্ষরণ সহজে বন্ধ হয় না। জিন থেরাপি। নির্দিষ্ট রোগ সৃষ্টিকারী কোনো ত্রুটিপূর্ণ জিনের সংশোধন পদ্ধতিকে জিন থেরাপি বলে। ত্রুটিপূর্ণ জিনকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে সরিয়ে দিয়ে সেখানে স্বাভাবিক জিন সংযুক্ত করার মাধ্যমে কাজটি সম্পন্ন করা হয়। জিন থেরাপির মাধ্যমে ইতিমধ্যে মানুষের অনেক বংশগত রোগ, যেমন সিকল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, এসব চিকিৎসায় বেশ সফলতা অর্জিত হয়েছে। একটু আগের স্লাইডে আমরা যেটা দেখলাম যে রক্তক্ষরণ সহজে বন্ধ হয় না, এই হিমোফিলিয়ার কারণে সেটা হয়ে থাকে। এটা একটি বংশগত রোগ। এবার আসি পরিবেশ সংরক্ষণে কি কি ভূমিকা রয়েছে। পয়ঃদ্রব্য এবং শিল্প বর্জ্য প্রক্রিয়াজাতকরণ। বিভিন্ন পয়ঃদ্রব্য, শিল্প বর্জ্য ও অন্যান্য দূষণ কারক বিনষ্টকারী অণুজীবের আরডিএনএ প্রযুক্তির সাহায্যে জেনেটিক পরিবর্তন ঘটিয়ে জৈব অবক্ষয় কার্যে তাদের আরও দক্ষ করা হয়েছে। অর্থাৎ বলা যায় বিভিন্ন পয়ঃদ্রব্য বা শিল্প বর্জ্য বা শিল্প কারখানায় যে সমস্ত বর্জ্যগুলো বেরিয়ে আসে বা তৈরি হয়, সেগুলো বাইরে ফেলে দেওয়া হয়। এই সব বর্জ্যগুলোকে যাতে সহজে ভেঙে সরল উপাদানে পরিণত করে দেওয়া যায় এবং এগুলো সরল উপাদান হলে পরে মাটিতে মিশে যায়, সে অবস্থাটাকে বলা হয় জৈব অবক্ষয়। এই অবক্ষয়ের কাজগুলো বিভিন্ন অণুজীব করতে পারে এবং অণুজীবদের তৈরি করার জন্য, এই ধরনের অণুজীব তৈরি করার জন্য বিভিন্ন ক্ষেত্রে আরডিএনএ প্রযুক্তির ব্যবহার করা হয়। এবার আসি তেল দূষণ নিয়ন্ত্রণ। তেল দূষণটা কি? একটা ছবি দেখছি যেটা আসলে সমুদ্রের ছবি, বোঝাই যাচ্ছে এখানে সমুদ্রের পানি নীল রঙে দেখা যায়, কিন্তু এইখানে এক ধরনের স্তরের মতো তৈরি হয়েছে। এই স্তরটা কিভাবে তৈরি হয়? যখন পানির উপরে তেল পড়ে, তেল পড়লে পরে এই ধরনের একটি স্তর তৈরি হতে দেখা যায়। তেলের পরিমাণ বা পড়ে যাওয়া তেলের পরিমাণ যদি অনেক বেশি হয়ে যায়, তখন এরকম একটা ভারী স্তর তৈরি হয়। তাহলে সমুদ্রে এ ধরনের তেল আসলে আসে কোথা থেকে? অনেক সময় সমুদ্রের জাহাজ থেকে, যেসব জাহাজ চলে সেসব জাহাজে কোনো কারণে লিক হলে বা দুর্ঘটনা ঘটলে সেখান থেকে তেল নিঃসরিত হয়ে সমুদ্রে পড়ে যায়। যেহেতু জাহাজটা সমুদ্রের পানিতেই থাকে, সে কারণে যাই তেল পড়ুক না কেন সবকিছুই পানির মধ্যে মিশে যায়। তেল যেহেতু পানিতে মেশে না, সে কারণে তেল পানির উপরে একটা ভারী স্তর তৈরি করে থাকে। এর ফলে কি হয়? এখানে কোন একটা নৌকার একটা দড়ি দেখা যাচ্ছে যেটা পানিতে ছিল এবং সে পানির উপরেই তেলের স্তর জমেছে। সেই দড়িটা উঠানোর ফলে দেখা যাচ্ছে এখানে বেশ ভারী হয়ে তেল পড়ে যাচ্ছে। একটা দড়িতেই যদি এই অবস্থাগুলো হয়, তাহলে এই সমুদ্রে থাকা প্রাণী বা সমুদ্রের উপর নির্ভরশীল যেসব প্রাণী থাকে তাদের কি অবস্থা হয়? এখানে একটা প্রাণীকে দেখা যাচ্ছে যে পুরো গায়ে তেল জমে গেছে। অর্থাৎ এই ধরনের পানির মধ্যে যদি এই প্রাণীটা বসে বা ডুব দেয়, তখন ওঠার পরেই তার সারা গায়ে তেল জমে যায়। তার ফলে কি হয়? তার শরীরটা প্রচন্ড পরিমাণে ভারী হয়ে যায়, সে স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না, খাবারও গ্রহণ করতে পারে না, এবং পানির উপর এই ধরনের তেল পড়ার ফলে পানিতে যে দ্রবীভূত অক্সিজেন থাকে, সেই অক্সিজেনগুলো নেওয়াটাও পানিতে বসবাসকারী জীবাণুর জন্য বেশ কঠিন হয়ে যায়। তাহলে এই ধরনের দূষণ নিয়ন্ত্রণ করার জন্য আসলে কি উপায়টা ব্যবহার করা যায়?
সাম্প্রতিককালে ভারতের বিজ্ঞানী যিনি আমেরিকায় কর্মরত ডক্টর আনন্দমোহন চক্রবর্তী আরডিএনএ প্রযুক্তির সাহায্যে সিউডোমোনাস ব্যাকটেরিয়ার একটি মাল্টিপ্লাজমিক স্ট্রেইন উদ্ভাবন করেছেন, যা পেট্রোলের লম্বা হাইড্রোকার্বন চেইনকে অতি দ্রুত ভেঙে দিতে সক্ষম। পেট্রোল জাতীয় তেল ছড়িয়ে সমুদ্রে বা স্থলে পরিবেশ দূষণ ঘটালে তা পরিষ্কার করতে তেল খাদক ব্যাকটেরিয়ার জাতটি খুবই সম্ভাবনাময়। এখানে কি বলা হয়েছে, একজন বিজ্ঞানী যিনি ভারতের, তিনি সিউডোমোনাস একটি ব্যাকটেরিয়ার এক ধরনের স্ট্রেইন উদ্ভাবন করেছে, যেটা হচ্ছে মাল্টিপ্লাজমিড, অর্থাৎ প্লাজমিডের সংখ্যা 1-এর অধিক। এই ব্যাকটেরিয়াগুলো, তেলটা হচ্ছে পেট্রোলের লম্বা হাইড্রোকার্বন চেইন, এই হাইড্রোকার্বনটাকে ভেঙে দিলে পরেই তেলটা আর জমে থাকবে না বা তেলগুলো মিশে যাবে, এবং এই পেট্রোল জাতীয় তেল যখন মিশে যাবে, মিশে গেলে পরে এই ধরনের দূষণ থেকে পরিবেশটা সহজেই রক্ষা পাবে। এখন আসি রাসায়নিক দূষণ নিয়ন্ত্রণ। সম্প্রতি ডাক্তার কেন টিমিস এবং তার সহকর্মীবৃন্দ মাটিতে বসবাসকারী 3টি ভিন্ন প্রজাতির ব্যাকটেরিয়া থেকে জিন সংগ্রহ করে আরডিএনএ প্রযুক্তির সহায়তায় এমন এক ধরনের ব্যাকটেরিয়া তৈরি করেছেন যেগুলো বিপজ্জনক পরিবেশ দূষণকারী যেমন ক্লোরিনেটেড অ্যারোমেটিক যৌগ যেমন ক্লোরোবেনজিন, ক্লোরোফেনল, টলুইন প্রভৃতিকে খুব দ্রুত বিনষ্ট করতে বা ভেঙে দিতে সক্ষম হয়। এসব যৌগের অধিকাংশই কার্সিনোজেনিক, অর্থাৎ ক্যান্সার উৎপাদন। অর্থাৎ এইসব রাসায়নিক উপাদানগুলো যদি জমিতে বা পরিবেশে এইভাবেই থেকে যায়, তাহলে মানুষের ক্যান্সার তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক একটা ব্যাপারে পরিণত হবে। কিন্তু বিজ্ঞানীরা আরডিএনএ প্রযুক্তির সহায়তা নিয়ে বিভিন্ন যৌগ বা বিভিন্ন ব্যাকটেরিয়া তৈরি করছেন, যেসব ব্যাকটেরিয়াগুলো এই উপাদানগুলোকে সহজেই ভেঙে দিবে বা নষ্ট করে দিবে, যা থেকে আমরা ক্যান্সার থেকে নিরাপদে থাকতে পারবো। আজকে এ পর্যন্তই, এবং এ পর্যন্ত হচ্ছে আরডিএনএ প্রযুক্তি কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং এর কি কি গুরুত্ব রয়েছে সেটা আমরা জানলাম। পরের ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে আবার আসবো। ভালো থেকো সবাই।